এটা আসলে জামাত ৭১-এ মুক্তিযুদ্ধে যে প্যাটার্নটা বা ভারতের সহযোগিতা নেওয়া বা পাকিস্তানকে ভেঙে ফেলার বিরোধিতা করেছিল, কিন্তু বাংলাদেশ হওয়ার পরে থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের বিরোধিতা করা কিংবা কোনো ধরনের দেশদ্রোহী কার্যক্রমে অন্তর্ভুক্ত থাকার কোনো রেকর্ড নাই। এটা বলে আমি শুরু করি। এই কথাগুলো বারবার বলা হয় যখন জামাতকে রাজনৈতিকভাবে ছোট করতে হয়। যখন আর কিছু না পেয়ে জামাতকে রাজনৈতিকভাবে একটা আঘাত করতে হয়। এবং এই ব্যাপারটা হচ্ছে আওয়ামী রেটরিক, আওয়ামী সংস্কৃতি। আওয়ামী লীগ বারবার যেটা দেখিয়েছে, দুটাই মিথ্যা কথা। বারবার যেটা দেখিয়েছে যে ৭১-এর পুরোটা স্টেক তাদের, যেটা মিথ্যে কথা। এবং আবার দেখাতে চেষ্টা করেছে যে জামাত হচ্ছে এই কাজগুলো করেছিল, সুতরাং তারা মুক্তিযুদ্ধের বিরোধী দল। এবং দুঃখজনক ব্যাপার, যেটার জন্য আমার মনে হয় আপনি জিজ্ঞেস করেছেন, যে বেগম খালেদা জিয়া সহ বিএনপির নেতৃস্থানীয় পর্যায় থেকেই এই ব্যাপারে অনেক সুন্দর সুন্দর বক্তব্য থেকে গেছে, ইন্টারনেটে থেকে গেছে। হ্যাঁ, আমরা চাইলে এগুলো দেখতে পারবো যে জামাতের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে বিএনপি কি মনে করে, এখানে আমার বলার দরকার নেই। কিন্তু এখন যদি পলিটিক্যাল অপোনেন্টকে ছোট করার জন্য এটাকে আবার ব্যবহার করা হয়, তাহলে আমি বলবো যে আমরা ২৪-এর আগের সময়টাতে ফেরত যাওয়ার যে চেষ্টা দেখছি তাদের মধ্যে, এটা অবশ্যই নিন্দনীয়। এখান থেকে বের হয়ে এসে তাদেরকে বর্তমানে দাঁড়াতে হবে। ভোটের সময় লড়াই হবে পলিসির সাথে পলিসির, ভোটের সময় লড়াই হবে পার্সোনালিটির সাথে পার্সোনালিটির। আমরা সেই লড়াইটা, সেই সুস্থ লড়াইটা দেখতে চাই। নিশ্চয়ই আমরাও সেটা দেখতে চাই। আপা আপনি যেহেতু বললেন এই মুক্তিযুদ্ধ ইস্যুটা নিয়ে, আমরা আপনাদেরকে আবার দেখছি ২ টা বড় ইস্যু বানিয়েছেন। সেটা হচ্ছে চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ। যেহেতু বিএনপির আগের যে বিএনপি যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আ ফলে আবার চাঁদাবাজির অভিযোগ আপনারা করছেন। তারপর মানে জামাত বা শিবির তারা কি চাঁদা গ্রহণ করেন না? বা তারা যে অর্থটা সংগ্রহ করেন বিভিন্ন জায়গা থেকে সেটাকে কি চাঁদা বলা যায় না? বা এটাকে আসলে কি বলতে আচ্ছা, এটাকে একটু পরিষ্কার করি। ২০০১ থেকে ৬ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার অভিযোগ করে তাদেরকে দুর্নীতিবাজ বলা হচ্ছে, বিষয়টা সেটা না। আপনি দেখেন, এই নির্বাচনেই বিএনপির যতজন ঋণখেলাপি আছেন তাদের সবার ঋণ যোগ করলে ৫,০০০ কোটি টাকা হয়। এবং এই যে ঋণখেলাপি, এই পয়সাগুলো কোথায় যায়? একটা ব্যবসা দেখিয়ে এটাকে তো ব্যাংক থেকে নেওয়া হয়, তাই না? এরপর এটা কোথায় যায়? এগুলো অন্য জায়গায় ব্যবহার হয় এবং এগুলো সব আম খারাপ কাজে ব্যবহার হয়। এই যে দুর্নীতির পথে তাদের এই যাত্রা, এবং এটা তো মুখের কথা না, এটা প্রত্যেকে নিজস্ব স্ট্যাম্পে হলফনামায় এটা দাখিল করেছেন। এটা যে কেউ দেখতে পারবেন। ঠিক আছে? তাহলে এইটা একটা কথা, যে তারা দুর্নীতির পথে শুধু ২০০১ থেকে ৬ এর শাসনামলে ছিল না। এরপর থেকে এমনকি অপারেশনের মধ্যেও তারা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, সেগুলোকে আর ফেরত দেন নাই। এবং অত্যন্ত আপত্তিকরভাবে নির্বাচন কমিশনের বাংলাদেশের সংবিধানের এই নিয়মটিকে লঙ্ঘন করে এবার তাদের প্রার্থিতা বহাল থেকেছে। এটাও আরেকটা দুর্নীতি, তাই না? এটা একটা কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আম চাঁদাবাজি, আর দেখেন, একটা দল চলার জন্য তাদের একটা ফিনান্সিয়াল সাপোর্ট লাগে, তাদের একটা অফিস লাগে, তাদের পোস্টার ছাপাতে হয়। এগুলো কোথা থেকে আসবে? আপনি আজকে পর্যন্ত আমাকে একজন দেখান যে অভিযোগ করেছে যে আমার কাছে চাঁদা চেয়েছে জামাত এবং চায় নাই দেখে আমার মাথায় বাড়ি দিয়েছে। কেন শুনবেন না? কারণ হচ্ছে জামাতের এই কাজগুলো করেন যারা বিদেশে আছেন, যারা দেশে আছেন, নেতা কর্মী প্রত্যেকে তাদের আয়ের একটা অংশ জামাতকে স্বেচ্ছায় দিচ্ছেন। এটাকে এই চাঁদাবাজির সাথে তুলনা করা আসলে বালখিল্যতা, আমি বলবো। আর অপোজিট যেটা হচ্ছে, সেটা দেখবেন আপনি, এটা বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে, একজন প্রার্থী পরশুদিন যশোরের সম্ভবত, উনি দাঁড়িয়ে বলছিলেন যে ১২ তারিখ পর্যন্ত তোরা চাঁদা নিস না। বুঝতে পেরেছেন? তো আমার মনে হয় এগুলাকে তুলনা করা, একটা বাচ্চাও বুঝবে যে এই দুটো আসলে এক স্কেলে দাঁড়ায় না। একটা দলে খরচগুলো বহন করার জন্য তাদের নেতাকর্মীরা স্বেচ্ছায় পয়সা দিচ্ছেন, আর আরেকটা দলের মানুষ সশস্ত্র হয়ে মানুষের কাছে যাচ্ছে, ভয় দেখাচ্ছে, পয়সা নিচ্ছে। আপনাকে আরেকটা ঘটনা মনে করিয়ে দিই। ৫ আগস্টের পরে সম্ভবত ২০২৪-এর অক্টোবরের ঘটনা, যে ইট দিয়ে বাড়ি দিয়ে একজন লোককে রাস্তায় প্রকাশ্যে মেরে ফেলা হলো, বিশ্বজিতের মতন। কেন? চাঁদা নিয়ে।
হ্যাঁ, তো সেখানে আমি বলবো যে এই দুটো ঘটনাকে তো আপনি এক ওয়েটে যে বিচার করতে পারেন না, এবং কিছুতেই এরা দুইটা ঘটনা তুলনীয় নয়।